আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে সামনে আসছে নানা খাতের ঢালাও দুর্নীতির চিত্র। বের হয়ে আসছে সরকারি অনেক কর্মকর্তা থেকে সে সময়ের ক্ষমতাসীন রাজনীতিকদের অবৈধ সম্পদের পাহাড়। একাধিক গবেষণা বলছে শেখ হাসিনার শাসনামলে শুধুমাত্র বিদেশেই পাচার হয়েছে প্রতি বছর ৮০,০০০ কোটি টাকা। এবার সে অর্থের পেছনেই এনবিআর। ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই বলছে, বাংলাদেশ থেকে বছরে ৭৩৫ কোটি ৩৭ লাখ ডলার পাচার হয়েছে অন্তত ১০টি দেশে, যার মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, হংকং, থাইল্যান্ডে কথিত বাণিজ্যের আড়ালে এসব অর্থ পাঠানো হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরই তারই ৩ মেয়াদের চুক্তিতে নিয়োগ পাওয়া এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাও সরে যান পদ থেকে। নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পরই নড়েচড়ে বসেছে রাজস্ব বোর্ড। রাঘব বোয়ালদের ধরতে সন্দেহের তালিকায় শীর্ষে থাকা বিভিন্ন ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের সব ধরনের লেনদেনের হিসাব চেয়ে গত কয়েকদিনে ব্যাংকসহ মোট ৯১ আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে এনবিআর। এর মধ্যে রয়েছে এস আলম ও তার পরিবার, তালিকায় আছেন শেখ সেলিম, বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সব পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন নিয়ে কাজ করছে এনবিআরের বিশেষ গোয়েন্দা সংস্থা সিআইসি। এস আলম সহ একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানেও এলসি খোলায় সংকুচিত করা হয়েছে। বাতিল করা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। এনবিআর বলছে, আয়কর আইন ২০২৩-এর ২০০ ধারা অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে সম্পদ। এসব কোম্পানির ব্যাংক হিসাব পাওয়ার পর রিটার্নের সঙ্গে অমিল বা অস্বাভাবিক লেনদেন পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর আওয়ামী সরকারের আমলে ক্ষমতার দাপটে দুর্নীতিবাজরা পার পেলেও এখন সুযোগ রয়েছে এসব অবৈধ অর্থের গন্তব্য খোঁজার। টাকাটা মানি লন্ডারিং হয়েছে, বাট প্লেস ট্রেস আউট করা যায়নি। সেই ক্ষেত্রে তো এখানকার তার ইন্ডাস্ট্রি বা এখানকার তার ব্যাংক ব্যালেন্স থেকে বা তার অ্যাসেট থেকে সেটা কালেক্ট করার তো আইন আছে। এখন এমন একটা সময়, যে সময়ে রাজনৈতিকভাবে যে চাপ সৃষ্টি করে কর আদায়টাকে ঠেকিয়ে রাখা, যেটা বা তথ্য না পাওয়ার যে ব্যবস্থা করা বা ভুল তথ্য দেওয়ার যে ব্যবস্থা করা, সেই জায়গাগুলোতে কিন্তু একটা ভালো সময় এসেছে। বিগত যে সময়ের রাজস্বের ক্ষতি হয়েছে, যে টালমাটাল সময়টা যেটা ছিল, সেই বিষয়টা কিন্তু কিছু সময়ের মধ্যে পুষিয়ে নিতে পারে। অবৈধ আয় ও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি শুদ্ধি অভিযান চালাতে হবে এনবিআরের অভ্যন্তরেও। একই সঙ্গে রাজস্ব কার্যক্রম পুরো অনলাইনকরণের মাধ্যমে আধুনিক না হলে সফলতা আসবে না বলে মত বিশ্লেষকদের। দুর্নীতির যে জায়গাগুলি আছে সেগুলোতে হাত দিতে হবে। আইন কানুনেরও কিছু কিছু সেখানে সংস্কার করতে হবে। আর হলো, প্রযুক্তিকে যত বেশি ব্যবহার করতে পারবো আমরা, তত কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় যে লিকেজগুলি হয় সেটাও আমরা প্লাগ করতে পারবো। আবার অন্য দিক থেকে আদায়ও আমরা বেশি করতে পারবো। বড় কোম্পানিগুলোর পাশাপাশি নামে বেনামে যেসব প্রতিষ্ঠান অস্বাভাবিক লেনদেন করছে সেসব কোম্পানি ও ব্যক্তির তালিকা করছে এনবিআর। শিগগিরই তাদেরকে তদন্তের আওতায় আনতে কাজ করছে সিআইসি ও কর অঞ্চলগুলো। মাঝার মাহবুব, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।